ওনার এমন কথা শুনে মুহূর্তে মাথা গুলিয়ে উঠলো আমার। তার মানে আশ্রমের নারী পাচার হয়? আর এখন আমাকে পাচার করা নিয়ে কথা হচ্ছিল এতক্ষণ যাবৎ। তার মানে রিদ খানও আমি কিনে নিয়েছে এখান থেকে। উনি ফাদার মাদার মির্জা শেখ এগুলোর সাথে নারী পাচারে সামিল রয়েছে যৌথভাবে। রিদ খান শুধু আমাকে নিজের চাহিদার জন্য ব্যবহার করছে। কথাটা ভেবে কান্নায় ভেঙে পড়ি আমি। আমার কান্নার শব্দে যেন ওদের কানে পর্যন্ত না যায় তার জন্য নিজের হাত দিয়ে শক্ত করে চেপে ধরি নিজের মুখ। তারপরে আস্তে করে দেয়াল ঘেঁষে বসে পড়ি জায়গায় কান্না করতে করতে। আমার এমন করার মধ্য দিয়ে মাদার উঠে বলে দাঁড়িয়ে মাদারের এমন কথায় উনি রাগে ঘুরে দাঁড়িয়ে মাদারকে উদ্দেশ্য করে বলে ওঠে, আমার কাজে ইন্টারফেয়ার করা আমার মোটেও পছন্দ নয় মিসেস এথেন্স। আমাকে কি করতে হবে সেটা অবশ্যই আপনি শেখাবেন না। আপনার কাজ হলো আমার তৃপ্তিকে দেখে রাখা, আর সেটা পর্যন্তই আপনি সীমাবদ্ধ থাকুন। আমাকে অযথা আপনার এসব ফালতু জ্ঞানদান করতে আসবেন না। কথাটা বলে উচ্চ স্বরে চিৎকার করে বলে ওঠে, আসিফ, এই হারামির বাচ্চাটাকে নিয়ে দৌড়া আমার চোখের সামনে থেকে। এর ব্যবস্থা আমি আজই করব। এই বাপ বেটা দুটোকে নিয়ে বিদায় হও আমার সামনে থেকে। কথাটা বলার সাথে সাথে মির্জা শেখ ও জিসান শেখ, আসিফ ও বাকি চারজন বডিগার্ড মিলে ধরে নিয়ে যেতে চায় নিজেদের সাথে। এতে করে জিসান শেখ ও তার বাবা রিদ খানের কাছে নিজেকে বাঁচানোর জন্য চিৎকার করতেই থাকে। আর রিদ খান তখনও রাগে গজগজ করতে থাকে ওদের দিকে তাকিয়ে থেকে। আসিফ ও বাকি বডিগার্ডগুলো যখন ওদের নিয়ে দরজা দিয়ে বের হতে যাবে তার আগেই আমি পর্দার আড়াল থেকে উঠে দাঁড়িয়ে দৌড়ে চলে আসি নিজের রুমে। কোনো রকম রুমে ঢুকে বুক ফাটা কান্নায় ভেঙে পড়ি হাউমাউ করে। যাদের এতটা বিশ্বাস করেছি তারাই আমাদের নিয়ে ব্যবসা করে, আবার এতটা জঘন্য একটা কাজ করে কি করে তারা? আর উনি, ওনাকে তো আমি ভালোবাসতে শুরু করেছিলাম, শেষ পর্যন্ত উনি আমায় কিনেছেন ফাদারের কাছ থেকে টাকা দিয়ে নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য। এলোমেলো অবস্থায় রুমে বসে বুক ফাটা কান্না করছি আমি। নিজের কানে যেটা শুনিনি সেটা কিছুতেই মেনে নিতে পারছি না আমি। তাই সেই তখন থেকে এলোমেলো অবস্থায় দেয়াল ঘেঁষে ফ্লোরে বসে কান্না করছি আমি। দুটো বিষয় আমায় ভেতর থেকে কাঁপিয়ে তুলেছে বারবার। যেটা কখনোই আমি কল্পনাতেও চিন্তা করিনি সেটা এখন বাস্তবে ঘটছে আমার সাথে। আর তার জন্য কি করব কিচ্ছু বুঝতে পারছি না আমি। একদিকে যাদের আমার জ্ঞান ফেরার পর থেকে দেখে আসছি, মেনে আসছি, বিশ্বাস করে আসছি, আজ তারাই আমায় বিক্রি করছে পশু সমতুল্য মানুষদের কাছে। এই আশ্রমটাকে আমাদের মতো মেয়েদের আসল ঠিকানা মনে করে আসছি, আর আজ সেই আশ্রমেই নরকের কীট পতঙ্গ আমাদের জন্যও। যাদের আমরা ফাদার মাদার বলে থাকি, নিজের বাবা মা মেনে থাকি, তারাই আসলে আমাদের মুখোশধারী শত্রু। আর উনি রিদ খান, ওনার মধ্যে তো আমি নতুন করে বাঁচতে শিখেছিলাম। ওনাকে তো আমি ভালোবাসতে শিখেছিলাম। ওনাকে আমি আমার জীবন, আমার আপনজন মনে করেছিলাম। আর উনি উনি আমায় পণ্য হিসেবে কিনেছেন ওদের কাছ থেকে, তাও নিজের চাহিদার জন্য। উনি তো বলেছিল আমি নাকি ওনার আপনজন। তাহলে কোনো মানুষ কি তার আপনজনের সাথে এমনটা করে? তাকে কি কখনো কারো কাছ থেকে কিনে নিতে পারে কেউ? উনি কি করে পারলো এটা আমার সাথে করতে? কি করে? কথাটা ভেবে আমি আরো ফুপিয়ে কেঁদে উঠি। কান্না করতে করতে একটা সময় আমার মাথায় আসে কেউ বর্ষার কথা, যে ওরা তো এই বিষয়ে কিছুই জানে না। আমার মতো তো ওরাও এই আশ্রমের রিস্কে আছে। ওদেরকে তো বিক্রি করতে চায় এরা। তাহলে ওদেরও তো আমার বাঁচাতে হবে এই পশুদের হাত থেকে। কথাটা ভেবে আমি নিজের দু হাতে চোখে পানি মুছে উঠে দাঁড়াই কে আর বর্ষার উদ্দেশ্যে। ওদের সত্যিটা জানাতে হবে বলে আমি রুমের দরজা ধরে বাইরে যাব, তার আগেই রুমের মধ্যে প্রবেশ করে রিদ খান। চোখে মুখে রাগ রাগ ভাব থাকলেও আমার দিকে তাকায় কাতর চোখে। দেখে মনে হচ্ছে সবকিছুর উপর উনি অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছে। আমি ওনার এমন দৃষ্টি দেখে মুহূর্তে কেঁপে যাই, কারণ আমি জানি এই চোখের পেছনে আসল চেহারাটা কি। আমিও চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে পড়ি ঠায় জায়গায়। উনি আমাকে এক পলক উপর থেকে নিচ পর্যন্ত চোখ বুলিয়ে নিয়ে কপাল কুঁচকে বলে ওঠে, কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন? নিজেকে এমন এলোমেলো অবস্থায় রেখেছো কেন? ওনার এমন কথা ঘৃণিত চোখে তাকাই আমি ওনার দিকে। আমার সেই চোখে ওনার জন্য শুধু রাশি রাশি ঘৃণায় ভরপুর হয়ে আছে, অন্য কিচ্ছু না। আমি ওনার দিকে ঘৃণিত চোখে তাকিয়ে থেকে দাঁতে দাঁত পিষে চুপ করে ঠায় জায়গায় দাঁড়িয়ে থাকি, কোনো রকম কথা না বলে। আমাকে এমন করতে দেখে উনি সন্দেহ দৃষ্টি নিক্ষেপ করেন আমার দিকে। কি হয়েছে জানার জন্য আবারও প্রশ্ন করে বলে ওঠে, কি হয়েছে তোমার? কথা বলছো না কেন?
ওনার এমন কথায় আবারও চুপ হয়ে যাই আমি। আমায় চুপ থাকতে দেখে উনি হালকা বিরক্তি নিয়ে কিছুটা এগিয়ে আসে আমার দিকে। আমার সামনে দাঁড়িয়ে আমার গাল স্পর্শ করতে যাবে তার আগেই আমি দু কদম পিছিয়ে যাই ওনার থেকে। আর ওনাকে উদ্দেশ্য করে চিৎকার করে বলে উঠি, একদম আপনার ওই নোংরা হাতে আমার টাচ করবেন না আপনি। আমার এমন কথা শুনে ঠায় জায়গায় দাঁড়িয়ে পড়ে হৃদ খান। আমি কি বলতে চাইছি সেটা বুঝতে না পেরে প্রশ্নসিক্ত চোখে তাকিয়ে থেকে আপনা আপনি বলে ওঠে। মানে? ওনাকে আমার সামনে অবুঝ সাজতে দেখে মুহূর্তে কেঁপে যাই আমি। উনি এত কিছু করেও আজ অবুঝ সাজার চেষ্টা করছে আমার সাথে। এতটা বড় একটা জঘন্য কাজ করেও দিব্যি আমার প্রশ্ন করছে কি হয়েছে। এটা ভাবতেই তেলে বেগুনে জ্বলে উঠি আমি। সেই পোড়া ভাবের রেশ ধরে ওনাকে তেজি সুরে বলে উঠি, মানেটা আপনি বুঝতে পারছেন না মিস্টার খান? হ্যাঁ, বুঝতে পারছি না, বুঝাও আমাকে। ওনার এমন কথায় রাগে গা রিরি করছে আমার। একটা মানুষ কতটা ন্যাকামো করতে পারে এইসব বিষয়ে আল্লাহই জানে। উনি এইমাত্র ফাদারের রুম থেকে নারী পাচারের বিষয় নিয়ে কথা বলে এসেছে ওদের সাথে, আর এখন আমার রুমে আসতে আসতে বলছেন যে সে এ বিষয়ে কিছুই জানে না। আসলে সে কিছু বুঝতে পারছে না। এই লোক যে কতটা ক্রিমিনাল মাইন্ডের সেটা কারো বোঝার ক্ষমতা নেই। আর এখনও উনি আমার সাথে অবশ্যই যে তার প্রমাণ করছেন। ওনার এমন ভাব দেখে রাগে রিরি করতে করতে বলে উঠি আমি, সেটাই তো, আপনার তো না বোঝারই কথা তাই না? আসলে আপনি এই বিষয়ে অবুঝ না সাজলে করবেনটা কি? আমাদের নিয়ে ব্যবসা কি করে করবেন আপনি? আমার এমন কথার মানে হয়তো উনি কিছু বুঝতে পেরেছে, তাই তো চোখে মুখে সাথে সাথে ভয়ের ছাপ ফুটে ওঠে তার। তাই ভয়ের তো দৃষ্টিতে তাকিয়ে থেকে আস্তে করে বলে ওঠে, মানে? আমার এমন কথার মানে হয়তো উনি কিছু বুঝতে পেরেছে, তাই তো চোখে মুখের সাথে সাথে ভয়ের ছাপ ফুটে ওঠে তার। ভয়ের তো দৃষ্টিতে তাকিয়ে থেকে আস্তে করে বলে ওঠে, এত মানে মানে কেন করছেন মিস্টার খান? না বোঝার মতো তো কিছু বলিনি আমি। আপনারা আমাদের নিয়ে ব্যবসা করেন সেটার কথাই বলছি আমি। কতদিন যাবত করছেন মেয়ে নিয়ে এই দেহ ব্যবসা? আমার এমন কথায় ভূত দেখার মতো করে চমকে ওঠেন উনি। আমাকে বোঝানোর জন্য উনি আমার দিকে এগিয়ে আসতে আসতে বিনিময় সুরে বলেও, রিত, প্লিজ শান্ত হও। যা কিছু হচ্ছে সেটা তুমি বুঝবে না। তুমি এখনো অনেক ছোট। আমি আছি তো। সঠিক সময় আসলে সব খুলে বলবো তোমাকে। রিত, প্লিজ আমার উপর ভরসা রাখো। আমি তো আছি তোমার পাশে, তোমার কিচ্ছু হবে না। কথাগুলো বলেই উনি আমার দু কাঁধে হালকা হাতে চেপে বোঝানোর চেষ্টা করতে থাকে। আমি ওনাকে আমায় স্পর্শ করতে দেখে সাথে সাথে রাগে ফেটে পড়ি। আজ যেন রাগটা আমার বেশি পাচ্ছে বরাবরের মতো। তাই আমি ওনার সামান্য স্পর্শটাও সহ্য করতে না পেরে নিজের দু হাতের সর্বোচ্চ জোরে ধাক্কা দিয়ে নিজে থেকে দূরে সরিয়ে দিই তাকে। উনি হঠাৎ এমন কিছুর জন্য মোটেও প্রস্তুত ছিল না। আমার হঠাৎ ধাক্কায় দু কদম পিছিয়ে যায় হৃদ খান। আর আমি ওনাকে ধাক্কা দিয়ে চিৎকার করে বলে উঠি, একদম আমায় টাচ করবেন না। আপনার প্রতিটা ছোঁয়া আমার ঘিন্ন ঘিন্ন লাগে। একদম সহ্য করতে পারি না আমি আপনার এগুলো। আপনি আমার কাছ থেকে দূরে থাকেন। আমার মতো কতটা মেয়েকে আপনি কিনেছেন নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য বলেন তো? কয়টা মেয়ের জীবন নষ্ট করেছেন আপনি আমার মতো? আমার বাকি কথাগুলো শেষ করার আগেই হৃদ খান সাথে সাথেই আমার গালে ঠাস করে কষে একটা চড় বসিয়ে দেয়। বামে ঝুঁকে গিয়ে ডান গালে হাত ধরে দাঁড়িয়ে থাকি জিম ধরা অবস্থায়। কারণ উনি হঠাৎ আমায় চড় মেরে বসবেন সেটা আমি ভাবতেও পারিনি। আমি ঝিম ধরা অবস্থায় দাঁড়িয়ে থাকতেই উনি আবারও আমার কাঁধ ধরে টেনে তুলে অন্য গালে চড় বসিয়ে দেয়। এবার আগের যে আরো ঝিম ধরে যায় ভাবটা, দুই গুণ বেশি হয় ঝিম ধরা ভাবটা। দুই গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতেই উনি শক্ত হাতে এক হাতে আমার চুলের মুঠি আর অন্য হাতে আমার গলা চেপে ধরে সাথে সাথেই দেয়ালের সাথে চেপে ধরে ঠাস করে চোখ দিয়ে যেন তার রাগ টকবগিয়ে পড়ছে। আগুন বের হচ্ছে চোখ থেকে। চোখে মুখের সাথে সাথে হিংস্রতা ফুটে ওঠে যা আমি আজ পর্যন্তও দেখিনি ওনার চোখে। আমার জন্য দেখিনি, কিন্তু আজ দেখতে পাচ্ছি এটা। এটা দেখেই আমি ভয়ে আরো সিটিয়ে যাই। উনি সেই হিংস্রতার রেশ টেনে আমায় বলে ওঠে, তোর কি মনে হয় আমি মেয়েদের জীবন নষ্ট করে বেড়াই? তোর যা মনে হয় আমি তাই করি। এবার বল, তুই আমার কি করতে পারবি? তুই পুলিশের কাছে যাবি, চল, তোকে আমি নিয়ে যাচ্ছি সেখানে। তোর সেখানে গিয়ে আমার নামে কমপ্লেন করার সাথে সাথে ওরা তোকে জেলে ভরে দেবে, কোনো কথা ছাড়াই।
কারণ হৃদ খান এমনি এমনি মাফিয়া কিং হয়েছে না। দেশের পুরো প্রত্যেকটা থানার পুলিশ আমার পকেটে রাখা। তুই যার কাছে যাবি ঘুরে ফিরে আমাকেই পাবি। আর বাকি রইল আমার শারীরিক চাহিদার কথা, তাই না? তোর কথা মতো তোকে তো আমার ইউজ করার কথা আমার, তাই তো? কারণ তুই তো আমার টাকায় কেনা নারী। ওকে চল, আজই সেই কাজটাও সেরে ফেলি। তোর সাথে আমার শারীরিক চাহিদাটা মিটিয়ে নেই। উনি কথাগুলো শেষ করেই আমার আরও এক ধাপ কাছে এসে গলা চেপে ধরে শক্ত হাতে। ওনার নিঃশ্বাসে প্রশ্বাসের সাথে আমি নিঃশ্বাস বাড়ি খাচ্ছে আমার। উনি আমার চোখে মুখের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে থেকে রাগে রি রি করতে করতে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, আমাকে খেপাস না, হ্যাঁ? আমাকে খেপালে তার পরিণতি খুব ভয়ানক কিছু হবে, যেটা মেনে নেয়া তোর বা অন্য কারোর স্বাদের বাইরে কিছুই হবে। আমাকে কোনো কাজের জন্য বাধ্য করিস না কখনোই, কারণ বাধ্য থাকাটা আমার রক্তে নাই। আর তোর মতো মেয়েকে 2 মিনিটও লাগবে না আমার দুনিয়া থেকে গায়েব করে দিতে। তাই আমি যা চাই তাই আমাকে করতে দে, নয়তো। ওনার এমন হাড় কাঁপানো কাজে ও কথায় ভেতর থেকে নাড়িয়ে তোলে আমায়। আমি আবারও ওনার এমন ভয়াবহ রাগের শিকার হলাম। আমি ওনার সাথে কাটানো 6টা মাস ভুলে গিয়েছিলাম ওনার এই ভয়ানক রাগের কথা, কিন্তু আজ আবারও মনে হয়ে গেল ওনার সেই গুন্ডামি রূপের কথা। আর মনে হওয়ার সাথে সাথে যেন ভয়টা আরো দ্বিগুণ বেড়ে গেল আমার ওনার জন্যে। আমার সেই সাথে ঘৃণাটাও হচ্ছে আগের চেয়ে দ্বিগুণ। কারণ প্রথম প্রথম মনে হতো উনি শুধু মানুষ মারে নির্দয় ভাবে, কিন্তু আজকে জানতে পারলাম উনি আমাদের মতো মেয়েদেরকে নিয়েও ব্যবসা করে। আর এতে করেই ঘৃণাটা যেন প্রচুর হচ্ছে আমার। আমি সেই ঘৃণার রেশ ধরে ওনাকে বাকি কথাগুলো শেষ করতে না দিয়ে ওনার থেকে নিজের গলাটা ছাড়ানোর চেষ্টা করতে করতে আটকে আসা গলায় বলে উঠি, নয়তো কি? আপনি আর কতটা ক্ষতি করবেন আমাদের? আপনি মানুষ নামে আস্ত একটা পশু সমতুল্য। আপনি আপনি সহ এই আশ্রমের প্রত্যেকটা লোক নারী পাচারে সামিল রয়েছে। ফাদার মাদার মির্জা শেখ, তার ছেলে জিসান শেখ, সাথে আপনিও। না জানি আপনাদের সাথে আর কে কে আছে। আমি আপনাদের সবার মুখোশ সবার সামনে তুলে ধরবো, পুরো সমাজের সামনে। ভয় পাই না আমি কাউকে। মরলে মরবো, তবুও আপনাদের সমাজের সামনে তুলে ধরবো, তারপর মরবো। এর আগে নয়। যে আপনারা মেয়ে ব্যবসা করেন বেড়ান, ছি! আমার এমন কথায় যেন উনি আরো রেগে যায় দ্বিগুণ। হিংস্র প্রাণীর মতো খেপে গিয়ে আমার গলা আরো শক্ত করে চেপে ধরে দেয়ালের সাথে বাড়ি খাওয়ায়। ওনার আমার গলা শক্ত করে ধরায় আমি এবার ঠিক করে নিঃশ্বাসও নিতে না পেরে কাশতে কাশতে হাঁ হয়ে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করতে থাকি। কিন্তু তারপরেও ওনার থেকে বিন্দু মাত্র ছাড় পাচ্ছি না। উল্টা যেন আরো বেশি শক্ত করে ধরছে উনি রাগের জন্য। উনি রাগান্বিত ফেজে আমায় হুমকি স্বরূপ দাঁতে দাঁত চেপে বলে ওঠে, সেটা তো আমাদের কাজ। তোদের মতো মেয়ে আমি রোজ একটা করে ভোগ করি, তাহলে তুই বাদ থাকবি কেন? আজকে তোর পর্বটাও শেষ করবো। আয়, তোকে ভোগ করে। তোকে আমি আমার ভোগের জন্য রেখেছি, তাহলে তোকে আমি ছাড় দিব কেন? কথাগুলো বলে আমাকে কিছু বলতে না দিয়ে আমাকে সাথে সাথে নিজের কাঁধে তুলে নেয় দক্ষ হাতে। আর আমি ওনার পেছন থেকে পিঠের উপর কিল ঘুষি মারছি নিজেকে বাঁচানোর জন্য। উনি আমায় নিয়ে আমার রুমের দরজাটা ধরে বের হবে, তার আগেই হাজির হয় বর্ষা আর কেয়া। আমার এই অবস্থা থেকে মুহূর্তেই চমকে যায় বর্ষা আর কেয়াও। কি হয়েছে জানার জন্য হৃদ খানকে কিছু বলতে যাবে, তার আগেই হৃদ খানের হিংস্র চেহারাটা দেখে সাথে সাথে চুপ করে যায় বর্ষা। বর্ষা চুপ করে গেলেও কেয়া দমে যায়নি। হৃদ খানের হিংস্র চেহারাটার পেছনে দমে যায়নি কেয়া। কেয়া উত্তেজিত হয়ে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে আর হৃদ খান থেকে আমায় ছাড়ানোর চেষ্টা করছে প্রাণপণভাবে। হৃদ খানকে কোনোভাবেই আমায় নিয়ে যেতে পারছে না বলে উনি রেগে আসিফকে হাঁক ছেড়ে ডেকে ওঠে আর বলে, আসিফ। ওনার এমন ডাকে দৌড়ে এগিয়ে আসে আসিফ। হৃদ খানের দিকে এক পলক তাকিয়ে থেকে চারপাশে শুষ্ক চোখে পর্যবেক্ষণ করে বুঝতে পারে এখানে কি হচ্ছে। আসিফ সবটা বুঝতে পেরে বিনিময় সুরে আস্তে করে বলে, জি ভাই বলুন। আসিফের এমন কথায় হৃদ খান কেয়াকে উদ্দেশ্য করে আসিফের শক্ত গলায় বলে, মিস কেয়ার মনে হয় প্রেশার ফল করেছে, তার জন্য এমন ছটফট করছে আমার সামনে নিজের বান্ধবীকে বাঁচাতে। এর মনে হচ্ছে জানে মায়া নাই, তাই বান্ধবীর সাথে নিজেকে বিলাতে চায় অন্য কারো ভাগে। তাই মিস কেয়াকে কিছু একটা কর। আমার কাজে কোনো বাধা পছন্দ না, সেটা তোর অবশ্যই জানা আছে।
ওনার এমন হুমকি স্বরূপ কথা শুনে আসিফ সাথে সাথে নিজের মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলে ওঠে। জি ভাই। কথাটা বলার সাথে সাথে আসিফও কেয়াকে পাজাকোলা তুলে নেয়, সামনের দিকে এগিয়ে যায় বিনা বাক্য ব্যয়। আর কেয়াও আমার মধ্যে নিজেকে বাঁচানোর জন্য হাত পা ছোড়াছুড়ি করতে থাকে এককভাবে। আমার সাথে সাথে কেয়াকেও ধরে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে রিদ খানের সাথে। আমাকে আর কেয়াকে যখন রিদ খান জোর করে নিয়ে যাচ্ছিল, তখনও বর্ষা চুপ করে পাশে দাঁড়িয়ে দেখছিল সবটা করুণ চোখে, কাউকে কিছু না বলে। এতে করে আমি আর কেয়া যতটা না অবাক হয়েছিলাম, তার চেয়ে বেশি অবাক হয়েছিলাম যখন বর্ষা রিদ খানের ডাকে সাড়া দিয়েছিল। আমাকে রিদ খান কাঁধে তুলে কিছুটা পথ এগিয়ে যেতেই হঠাৎ থেমে গিয়ে পেছন ফিরে না তাকিয়ে বর্ষাকে উদ্দেশ্য করে আদেশ স্বরূপ বলে ওঠে সে। মিস বর্ষা, আপনাকে আমার আজকের রাত্রে প্রয়োজন হতে পারে, তাই কোনো রকম কথাবার্তা না বলে চলুন আমার সাথে। ওনার এমন কথায় বর্ষাকে কি বোঝালো জানি না, তবে সাথে সাথেই বর্ষার চোখে মুখে ভয়ের ছাপটা স্পষ্ট ফুটে ওঠে। আর বর্ষার ভয়টা নিজের মধ্যে সংযম রেখে ভয়ার্ত কণ্ঠে বলল, তার মানে কি তৃপ্তি সবকিছু জানতে? বর্ষাকে বলতে না দিয়ে রিদ খান শক্ত গলায় বলে ওঠে। বেশি কথা পছন্দ নয় মিস বর্ষা। কি হয়েছে সেটা সময়ের সাথে বুঝতে পারবেন। আর আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন সেটা একটু সুখ চোখে পর্যবেক্ষণ করে নিন। আমার মনে হয় আপনি আপনার উত্তর পেয়ে যাবেন। ওনার এমন কথা বর্ষা ভূত দেখার মতো করে চমকে ওঠে, চারপাশে দ্রুত নিজের চোখ বুলায়। বর্ষার চারপাশে কি দেখলো তা জানি না, কিন্তু চারপাশে একটু দেখেই চুপ করে যায় আপনা আপনি। আর কোনো কথা না বলে চুপচাপ চলে আসে রিদ খানের পেছন পেছন। আমি বর্ষার এমন কাণ্ডে হতভম্ব হয়ে যাই, সাথে সাথেই সাথে এটা ভাবতে থাকি কি এমন লুকোচুরি খেলছে বর্ষা আর রিদ খান। আমার এমন চিন্তা ভাবনার মাঝে রিদ খান থেকে ছোটার জন্য হাত পা ছোড়াছুড়ি করতে থাকি আর চিৎকার করে আশ্রমের সবাইকে বলতে থাকি আমাদের বাঁচানোর জন্য রিদ খানের হাত থেকে। কিন্তু আমাদের কান্না শুনে কেউ এগিয়ে আসেনি রিদ খানের সামনে। উল্টো পেছন থেকে মাদার লুকিয়ে দাঁড়িয়েছিল একটা পিলারের পেছনে, হয়তো আমাদের মধ্যে সবকিছু শুনতে পেয়ে আড়ালে থেকে। মাদারের রাগান্বিত ফেস দেখে বুঝতে পারি আমি এটা হয়তো এখন অজানা কোনো জাল বুনবে আমাদের জন্য, নয়তো নতুন কোনো ফাঁদ আটবে আমাদের জন্য। রিদ খানের রুমে বসে আছি আমি আর কেয়া, বর্ষা। আমি আর কেয়া এখান থেকে ছোটার জন্য আপ্রাণ চেষ্টা করলেও বর্ষার স্বাভাবিক অবস্থায় নিজের দু হাতে মাথা চেপে ধরে নিচের দিকে তাকিয়ে বসে আছে সেই কখন থেকে চুপটি করে। রিদ খান আমাদের তিনজনকে এই রুমের ভেতর রেখে সেই কখন যে গায়েব হলো, সে এখন কোথায় আছে তাও কিছু জানি না। শুধু জানি আমাদের এখানে বন্দি অবস্থায় রেখে গেছে। আমি আর কেয়া ছোটার চেষ্টা করতে করতে একটা সময় ক্লান্ত হয়ে বসে পড়ি জায়গায়, কিন্তু তখনও বর্ষার কোনো রকম হেলদোল নেই। ও জায়গায় চুপটি করেই বসে আছে। বর্ষাকে আপন করতে দেখে রাগে আর বিরক্তিতে ফেটে পড়ছি আমি আর কেয়া। একটা মানুষ হঠাৎ করে এতটা স্বার্থপর কি করে হতে পারে জানা ছিল না আমার। আজ বর্ষাকে দেখে বুঝতে পারছি আমি এটা। রাগে ফেটে পড়া ভাব নিয়ে ঠাস করে জায়গায় বসে থাকে শান্ত হয়ে। আমি শান্ত থাকলেও কেয়া যেন কোনোভাবেই শান্ত থাকতে পারছে না। কেয়া রাগে বিরক্তি নিয়ে পাশে থাকা ফুলের টপটা নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারে, চিৎকার করে বর্ষাকে উদ্দেশ্য করে বলে ওঠে, তুই কি চাস বর্ষা, একটু বলবি আমাদের প্লিজ? কারণ তোর এই নাটকটা নিতে পারছি না আমরা কেউ। সিরিয়ালি তোর মতো মেয়ে আমি আমার জীবনে খুবই কমই দেখেছি। কিসের এত ভাব ওই রিদ খানের সাথে তোর, হ্যাঁ? যার জন্য আমাদের দুই এতটা কষ্ট দিতে দ্বিধাবোধ করছিস না? কি হয় তোর ওই রিদ খান, হ্যাঁ? নিস্তব্ধ পরিবেশে কেয়ার প্রতিটা শব্দ ছিল প্রতিধ্বনির মতো, প্রতিটা কথা ছিল ঝংকারের মতো। কেয়া উচ্চ চিৎকারেও ছিল বর্ষার শান্ত দৃষ্টিভঙ্গি। বর্ষা আগের ন্যায় চুপটি করে মাথা নিচু করে বসে আছে চুপচাপ। বর্ষাকে চুপ থাকতে দেখে এবার আমিও যেন রাগে ফেটে পড়ছি কেয়ার সাথে সাথে। আশ্চর্য, একটা মানুষ এত কিছু শোনার পরেও এতটা শান্ত হয়ে কিভাবে বসে থাকতে পারে? যেখানে আমিও কেয়া উত্তেজনায় পাগল হয়ে যাচ্ছি, সেখানে আমার মধ্যে যদি এটা পাগলপূর্ণ হয়, তাহলে তো বর্ষার মধ্যে তার বিন্দু মাত্র খারাপ লাগছে না আমাদের জন্য। এতটা নিষ্ঠুর কি করে হতে পারে বর্ষা?
আমি এই চিন্তা ভাবনায় রাগ করে রাগে ফেটে পড়া অবস্থায় দাঁতে দাঁত চেপে বলে উঠি, তুই কি কিছু বলবি আমাদের বর্ষা? কারণ তোর এই অসময় চুপ থাকাটা সাংঘাতিক বিরক্তিদায়ক মনে হচ্ছে আমাদের কাছে। আমার এমন কথায় বর্ষা আগের ন্যায় বসে থেকে মাথা নিচু করে শান্ত সুরে বলে ওঠে, আমার কিছু বলার নাই তোদের। বর্ষার এমন কথায় তেলে বেগুনে জ্বলে উঠি আমি আর কেয়া। বর্ষার শান্ত সুরে এই কথাগুলো ছিল আগুনে ঘি ঢালার মতো, আর সেটা হয়ে কেয়া তেলে বেগুনে জ্বলে উঠে বলল, তার বলার থাকবে কেন তোর? তুই তো পারিস ওই রিদ খানকে সাপোর্ট করতে নারী পাচারের কাজে। আজ তোর জন্য আমিও তৃপ্তির পরিস্থিতির শিকার হলাম। শুধু আমরা দুজন নয়, বরং আমাদের আশ্রমের পুরো মেয়েরা তোর জন্য এই পরিস্থিতির শিকার। কি করে পারলি তুই রিদ খানের মতো দালালকে সাপোর্ট করতে, আমাদের নিয়ে ব্যবসা করতে? তোর একটুও বুক কাঁপলো না? কেয়া উচ্চ স্বরে কথা বলায় বর্ষা আস্তে করে নিজের মাথাটা তুলে উপরে কেয়ার দিকে তাকিয়ে থেকে শান্ত সুরে বলল, না, কাঁপেনি আমার বুক রিদ খানকে সাপোর্ট করতে। আর কেন কাঁপবে বলতো? রিদ খান তো কোনো খারাপ কাজ করছে না আমার দৃষ্টিকোণ থেকে। এখন যদি রিদ খান তোদের সাথে খারাপ কিছু করে থাকে তো আমাকে বোঝাতো কিভাবে করেছে তোদের সাথে কিছু। না বল না, কি এমন খারাপ কাজ করেছে তোদের দুজনের সাথে রিদ খান? আজ আমারও বড্ড জানতে ইচ্ছা করছে যে কি করেছে কি তোদের সাথে এমন রিদ খান। আচ্ছা, কেয়ার কথা না হয় বাদই দিলাম, তৃপ্তি তুই তো বিগত 6 মাস ধরে রিদ খানের সাথে ঘুরে বেরিয়েছিস, তাই না? তাহলে তুই বলতো, রিদ খান কি তোর সাথে কখনো কোনো খারাপ আচরণ করেছে যেটার মাধ্যমে তোর মনে হয়েছে যে উনি তোকে বাজেভাবে ছুঁয়েছে? আচ্ছা, এটা বাদ দে, তোকে কখনো কোনো সময় রিদ খান কোনো ছেলের সামনে পড়তে দিয়েছে? এমনকি বিগত 6 মাস আমাদের আশ্রমের কোনো কাজেই ছেলে হোক বা টিচার হোক বা ফাদারই হোক, কেউ কি কখনো তোর সাথে কথা বা সামনে এসেছিল কখনো এই 6 মাসে? আমার তো মনে হচ্ছে না এমন কিছু হয়েছে বলে। বর্ষার এমন কথায় চমকিত হলাম আমি, কারণ বর্ষা যা বলছে তার সবটাই সত্যি। রিদ খান আমার জীবনে আসার পর থেকে আমি দ্বিতীয় কোনো পুরুষের সাথে আমার কোনো কথা বা দেখা হয়নি, আর ওনাকে নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে কখনো এই বিষয়টা আমি লক্ষ্যই করতে পারিনি। তাই বর্ষার সাথে সাথে আমি চমকিত হয়ে বলে উঠি, মানে? মানেটা খুবই সহজ তৃপ্তি, সহজটা কখনোই চোখে পড়ে না তোর, সবসময় উল্টোই চোখে পড়ে তোর। তুই সম্পূর্ণ বিষয়টি না জেনে সবাইকে একের পর এক দোষ দিয়ে যাচ্ছিস, তাও তাদের দোষ দিচ্ছিস যারা তোকে বাঁচানোর জন্য ভয়ানক কিছু শত্রুর সাথে রোজই মাইন্ড গেমস খেলতে হচ্ছে, শুধু তোকে সেভ করার জন্য, শুধু তোকে এইসব থেকে দূরে রাখার জন্য তাদের মতো লোকেদের সাথে চলতে হচ্ছে রিদ খানকে। তোর সাথে সাথে আমার মতো হাজার মেয়ের জীবন বাঁচাতে আজ তোর কাছে রিদ খানের মতো ব্যক্তিকে হতে হয়েছে চরিত্রহীন, লম্পট, স্বৈরাচারী মানুষ। বর্ষার এমন কথায় মুহূর্তে চমকে উঠে দাঁড়িয়ে পড়ি আমি। বর্ষার কথায় আমার সারা শরীর যেন সাথে সাথে হিম ধরে বরফের মতো জমে যায় এইসব কথা শুনে। কি বলতে চাচ্ছে বর্ষার রিদ খানের সম্পর্কে সেটা ঠিক করে বুঝতে না পেরে জমে যাওয়া অবস্থায় কাঁপা কাঁপা গলায় বলে উঠি, মানে? আমার এমন কথার পেছনে কিয়া কপাল কুঁচকে বলে ওঠে বর্ষাকে, তোর কথার মানে আমরা বুঝতে পারছি না বর্ষা, তবে তুই যাই বলতে চাইছিস তা কি প্রুভ করতে পারবি আমাদের? কারণ আমরা তোকে বিশ্বাস করি না। কেয়ার এমন কথায় বর্ষা কেয়ার দিকে এক পলক তাকিয়ে থেকে স্মিত হেসে আবারও আগের ন্যায় বলে ওঠে, আমাদের সত্যটা মানতেই সবচেয়ে বেশি কষ্ট হয় কেয়া, কিছুতেই মানতে চায় না, আর সেটাও আজ তোদের হচ্ছে। সেটা আমার সাথে হয়েছিল প্রথমে। বর্ষার এমন কথায় আমি ও কেয়া একসাথে সাথে বলে উঠি, মানে তোর সাথে হয়েছে? কি বোঝাতে চাইছিস? আমাদের কৌতূহল ভরা দৃষ্টি দেখে কিছুক্ষণ চুপ করে থেকে তাকিয়ে রয় বর্ষা। খানিকক্ষণ বসে থেকে একটা দীর্ঘশ্বাস ছেড়ে হঠাৎ আমাদের উদ্দেশ্য করে বলে ওঠে, তোদের হয়তো মনে আছে রিদ খান এর আগেও আমাদের 3 জনকে ঠিক একইভাবে ধরে এনেছিল জোর করে, আর সেই দিন আমাকে 2 ঘন্টা রিদ খানের সাথে একটা বন্ধ রুমের ভেতর থাকতে হয়েছিল। সেদিন কি হয়েছিল ওই বন্ধ রুমের ভেতর আমার সাথে তা তোদের দুজনেরই অজানা। বর্ষার এমন কথায় মুহূর্তে কপাল কুঁচকে আসে আমার আর কি। আর বর্ষার দিকে সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে থেকে আমি বলে উঠি, মানে কি হয়েছিল সেদিন? আমার এমন প্রশ্নে আবারও বর্ষা বলে ওঠে, সেদিন যখন রিদ খান আমাকে বন্ধ দরজার ভেতরে আটকে রেখে একা ওনার সাথে, তখন আমি পাগলের মতো চিৎকার করেছিলাম ওনার থেকে বাঁচার জন্য, আর এটা সেটা ওনার দিকে ছুঁড়ে মারছিলাম যাতে উনি আমার কাছে আসতে না পারে।
আমি ভয়ে এতটাই আতঙ্কিত হয়েছিলাম যে আমি এটাই লক্ষ্য করতে ভুলে গিয়েছিলাম যে উনি কখনো আমার কাছে এসে দাঁড়ায়নি, বরং আমার থেকে বেশ দূরে দাঁড়িয়ে আছে, আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি তাকিয়ে। আমি যখন লাগাতার ওনার দিকে এটা সেটা ছুঁড়ে মারছিলাম, কোনোভাবেই আমাকে শান্ত করা যাচ্ছিল না। তখন একটা সময় উনি আমার ওপর ক্ষিপ্ত হয়ে রাগে এক ধমক দিয়ে বসে জোরে, দূর থেকেই তাও আবার। আমি ওনার হঠাৎ ধমকে ভয়ে চমকে চুপ করে যাই, আর শান্ত দৃষ্টিতে ওনার দিকে তাকাতেই উনি আমাকে বোঝায় যে উনি আমার কিছুই করবে না, আমাকে শান্ত হয়ে ওনার কথাগুলো শুনতে। আমি প্রথমে ওনাকে বিশ্বাস না করলেও খানিকক্ষণ পর আমি নিজ থেকে ওনাকে বিশ্বাস করতে শুরু করি, কারণ হৃদ খান আমাকে আমাদের আশ্রমের সকল রেকর্ড দেখিয়ে যাচ্ছিল, যেটা দেখে আমি সাথে সাথে স্তব্ধ হয়ে যাই। উনি আমাকে ভিডিও করা রেকর্ডগুলো দেয় ওনার রুমের টিভির মধ্যে, যেখানে দেখা যাচ্ছিল ফাদার মাদার মির্জা শেখ ও তার ছেলে জিশান শেখের সাথে ভিন্ন পলিটিক্সের লোক নারী পাচারের বিষয় নিয়ে আলোচনা করছে ও কীভাবে আরও মেয়েদের সংগ্রহ করা যায় সেটা নিয়ে আলোচনা করছে। কোনো একটা পার্টিতে, খুব সম্ভবত হৃদ খানের পার্টি এটা হবে, কারণ হৃদ খান তোকে যেদিন ওনার সুইমিং পুলের পানিতে ফেলে দিয়েছিল সেদিন ঘটনাটা ছিল এটি। কারণ আমি তোকে আর কেয়াকে পার্টিতে শুরু হওয়ার আগেই নিয়ে সেদিন চলে যাওয়াতে আমরা তিনজনই বেঁচে গিয়েছিলাম সেই দিনকার মতো, কারণ আমাদের সাথে আসা বাকি মেয়েগুলোকে সেদিন পার্টিতে কেউ না কেউ কিনে নিয়েছিল পার্টিতেই। আমরা তিনজনই পার্টিতে কারো চোখে পড়িনি, কিন্তু তৃপ্তি পড়েছিল হৃদ খানের চোখে। তাই হৃদ খান সেদিন আমরা চলে আসার পর তৃপ্তির সকল খবর বের করে লোক লাগিয়ে, আর সেটা ছিল আমাদের তিনজনেরই সৌভাগ্য। তারপর হৃদ খান সবসময় দেশ বিদেশে থাকেন, সিলেট কখনো আসা হয় না, কিন্তু এই যাত্রায় আসেন কোনো ব্যবসায়িক প্রজেক্টের জন্য। কারোর সাথে শত্রুতার রেস ধরে আসে তাকে মারতে। এখানে এসেই জানতে পারে সে ব্যক্তি ভিন্ন অপকর্মের সাথে জড়িত, এমনকি নারী পাচারও। হৃদ খান মেয়ের প্রতি কোনো রকম ভালোবাসা না থাকলেও নারীদের প্রতি শ্রদ্ধা ছিল প্রথম থেকে। মেয়েদের সম্মান করায় ভাবেন ব্যক্তিকে মেয়ে ফেললে হয়তো সব ঠিক হয়ে যাবে বা নারী পাচারও বন্ধ হয়ে যাবে, কিন্তু হৃদ খানের ধারণা ভুল প্রমাণ করে দিয়ে জানতে পারে এটা কোনো ছোটোখাটো গ্যাং নয়, বরং সিলেটের নামি দামি পলিটিক্স লিডাররা জড়িত এই কাজে। হৃদ খান একদিন সকালে সেই ব্যক্তিকে মারতে গিয়ে জানতে পারে এসব কিছু, আর সেদিন সকালেই তৃপ্তি তুই গিয়ে হাজির হোস সেখানে, আর হৃদ খান সম্পর্কে তোর মনে একটা বাজে ধারণা সৃষ্টি হয়। হৃদ খান সেদিনের পর থেকে সবার সম্পর্কে তথ্য জোগাড় করে রাখে, আর সঠিক সময় আসলে তাদের উপযুক্ত শাস্তি দিচ্ছে মৃত্যুদণ্ড। আর কারা কারা এই কাজে জড়িত আছে জানতে হৃদ খানও তাদের সাথে হাত মেলায়। সবই ঠিক ছিল, কিন্তু তোকে ভালোবাসার পর থেকে হৃদ খানের ভয়টা আরও জেঁকে বসে তোকে হারানোর, আর তার রেস ধরে সিলেট থেকে কোথাও যাওয়া ছেড়ে দেয়। সব সময় তোর আশেপাশে থাকার চেষ্টা করত, তোর আশেপাশে যেন কোনো পুরুষ ভিড়তে না পারে তার দায়িত্ব নিয়েছে মাদারকে ও আমাকে সেদিন ওনার সহযোগিতা হিসাবে রেখেছিল। আমি ওনাকে ভিন্ন সময়ে আশ্রমের বিভিন্ন তথ্য দিতে থাকতাম গোপনে। বেশ হেসে কথা বলার চেষ্টা করতাম ফাদার ও মাদারের সামনে, যাতে ওরা মনে করে আমি পুরুষদের প্রতি আসক্ত বা আমার পুরুষের নেশা আছে, কারণ তারা সেটা মনে করলে আমাকে সহজভাবে নেবে, পর থেকে আমাকে একা মুক্ত ছাড়বে কোথাও, সেই জন্য সেটাও আমাকে হৃদ খান বলেছিল করতে। আমাদের আশ্রমের 18 বছরের পর মেয়েগুলো আর খুঁজে পাওয়া যায় না কেন, তারা কোথায় যায় আমরা কেউ জানি না। ফাদার ও মাদারকে তাদের সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা বলে তাদের নাকি এই আশ্রম থেকে বিয়ে দিয়ে দূরে পাঠানো হয় তাদের স্বামীর সাথে, কিন্তু আজ পর্যন্ত আমরা কেউ কোনো মেয়েকে বিয়ের পর স্বামী নিয়ে আসতে দেখিনি, কারণ তাদের সবাইকে বিক্রি করা হয় দেশের বাহিরে। আমার 18 বছর হওয়ার আমাকেও সেদিন বিক্রি করা হতো, কিন্তু তৃপ্তির অবস্থা খারাপ থাকায় চলে এসেছিলাম আমি। আজকেও হৃদ খান তোকে সেফ রাখার জন্য এই মির্জা শেখ ও তার ছেলে জিসান শেখের সাথে ফাদারের রুমে বসেছিল। তাদের যাতে সন্দেহ না হয় তার জন্য উনি তোর সাপোর্টে কিছু বলতে পারছিল না ফাদার ও মাদারের সামনে। কিন্তু একসময় ঝগড়ার রেস ধরে হৃদ খান সেখান থেকে আসিফ দিয়ে মির্জা শেখ ও তার ছেলে জিসান শেখকে বের করে আনে মারার জন্য, কারণ তাদের দুজনকে মেরে দিলে হয়তো আর বাকি কেউ থাকবে না এই পলিটিক্সের মধ্যে। শুধু ফাদার ও মাদার ছাড়া আমরা এতদিন সততার সাথে চলে এসেছি, কিন্তু আজ তোর পাগলামিতে হয়তো মাদার কিছুটা বুঝতে পেরেছে, আর যদি কিছু বুঝতে পারে আমাদের সব কিছু নষ্ট হয়ে যাবে যা এতদিন ধরে প্ল্যান করে এসেছিল। বর্ষার শান্ত সুরে কথাগুলো শুনতেই মুহূর্তে হাঁটু গেড়ে ফ্লোরে বসে পড়ি আমি।
এতটা সত্য জানার পর আমার যেন কষ্টটা আরো দ্বিগুণ লাগছে। বুক ফেটে কান্না আসছে আমার ওনার জন্যে। কি করে পারলাম আমি ওনাকে নিয়ে সন্দেহ করতে? উনি আমার জন্য প্রতিনিয়ত কষ্ট করে আসছে আর আমি আমি ওনাকে কষ্ট দিলাম।